গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। সে টাওয়ারের উপরে ছিল। একটি ছেলে চিৎকার করে বলছিল, ওকে আটকাও, ওকে মরতে দেওয়া যাবে না। মেয়েটি বলে, তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমার উপর অত্যাচার করেছো, আমাকে অপমান করেছো, এর ফল তোমাদের পেতে হবে। এরপরে সে টাওয়ার থেকে ঝাঁপ দেয়। এরপর আমাদেরকে কয়েকদিন আগের সিন দেখানো হয়। এই মেয়েটার নাম সু। তার কাছে এই ছেলেটি আসলে সে তাকে দুলাভাই বলে ডাকে আর বলে, এসব জিনিস কি তোমার আমার সাথে করতে ভালো লাগে না আপুর সাথে? এই ছেলেটি এই রাজ্যের রাজকুমার, তার নাম শিকু। সে বলে, তুমি যা চাইছো আমি তোমাকে তাই দিচ্ছি, তারপরেও তোমার এত সন্দেহ কেন? সেই মেয়েটিকে কিস করতে শুরু করে। বাইরে দুজন মেয়ে একসাথে ওই প্যাভিলিয়নের দিকে আসছিল। তাদের দাসী বলছিল, ম্যাডাম, রাজকুমারকে কিছু দেওয়ার হলে দাস দাসীদের দিয়ে দিলেই তো হয়, ঠান্ডার মধ্যে তো আপনার যাওয়ার দরকার নেই। মেয়েটি বলে, কিছু কাজ যেটা নিজের কাজ নিজেই করতে হয়, তুমি এখানে দাঁড়াও। এই বলে সে ভিতরে যায়। এই মেয়েটাই সে যাকে আমরা টাওয়ার থেকে পড়ে যেতে দেখেছি। এর নাম লুঝাও। সে শিকুর স্ত্রী এবং সে চোখে দেখে না। শিকু বলে, ঠান্ডার মধ্যে তোমার এখানে আসার কি দরকার ছিল? সে তাকে নিয়ে বসে। তখন সু ইচ্ছে করে শিকুর শরীরে হাত দিচ্ছিল। লুঝাও জিজ্ঞেস করে, কিসের শব্দ? শিকু বলে, এমনি টেবিলে হাত লেগে গিয়েছিল, লুঝাও তার জন্য পিঠা এনেছে। সু ইচ্ছে করেই তার হাতে মোম ফেলে দেয়। শিকু বলে, তুমি ঠিক আছো তো? সে বলে, আমি ঠিক আছি, ভুলবশত হয়তো আমার হাত মোমবাতিতে লেগে গেছে। তখনই তার বমি বমি ভাব হতে থাকে। শিকু জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? লুঝাও তার হাত নিজের পেটে রেখে বলে, আপনি বাবা হতে চলেছেন। এরা দুজনেই কেউ খুশি হয় না, কিন্তু তারপরও শিকু নাটক করে বলে, আমি অনেক খুশি হয়েছি, অনেক শীত পড়েছে, বাইরে তুষার পড়ছে, চলো আমি তোমাকে ঘরে নিয়ে যাই। যখন তারা চলে যেতে চায়, সু সেখানে একটা ঝাড়ু ফেলে দেয়। লুঝাও জিজ্ঞেস করে, কিসের শব্দ? তখন শিকু বলে, মাঝে মাঝে জংলি বিড়াল এখানে আসে, সমস্যা নেই। এরপর তারা আবার যেতে থাকে। এদিকে দুজন গার্ডকে দেখানো হয় যারা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তারা একটা ছেলের গায়ে একটা ব্যাজ দেখতে পায়, যেটা ছিল সন্তুটিয়ান শ্বেতের ব্যাজ। তারা দুজন তখন ভয় পেয়ে যায়। ছেলেটা তাদেরকে চলে যেতে বলে। এই ছেলেটার নাম হলো শাওরিন। এরপরে আমাদেরকে ইম্পেরিয়াল একটা অফিস দেখানো হয়, যেটা অনেক দিন ধরে ভেঙে পড়ে আছে এবং সেখানে অনেক আনলিগেল কাজ হয়। তখন সেখানে একজন লোক আসে। পেছন থেকে শাওরিন আসলে একটি লোক তার সঙ্গে ফাইট করতে থাকে। তবে এই শাওরিনের এক আঘাতে সে মাটিতে পড়ে যায়। সেই লোক জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন শাওরিন বলে, আমি সুনটিয়ান সেক্টরের একজন অফিসার, যারা মহারাজের হয়ে কাজ করে। আমাদের মহারাজের আদেশ ছাড়াও অনেক কিছু করার পারমিশন রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, শান্তিয়ান সেক্ট মূলত মহারাজের একটি পার্সোনাল সংগঠন, যেখানকার সকল সদস্যরা অনেক বেশি দক্ষ এবং নির্মম। শাওরিন বলে, মিলিটারি নকশাটা তুমি কার কাছে নিয়ে যেতে চাইছো? লোকটা তখন সেই নকশাটা খেয়ে ফেলতে শুরু করে। তখন শাওরিন সেটা ধরে ফেলে। এরপর বলে, আমার নামটা মনে রেখো। পরে সেটাকে মেরে ফেলে আর সেই নকশাটাকেও জ্বালিয়ে দেয়। এরপর সে ওই পুরো অফিসটাকে জ্বালিয়ে রাগ করে দেয়। তার হাতে তখন ছোট একটা কবুতর ছিল। এরপর সে একটি মেয়ের কাছে আসে, তাকে সে বোন বলে ডাকে, আর এর নাম হলো জিনু। সে সুনটিয়ান সেক্টরের মাস্টার। জিনু বলে, তোমাকে কতবার বলেছি কাজের ক্ষেত্রে আমি তোমার মাস্টার? শাওরিন তাকে সরি বলে। এরপর সে তাকে কিছু রিপোর্ট দেয় আর জিনু তাকে নিজের রুমাল দিয়ে আর তার মুখটা মুছে ফেলতে বলে। শাওরিন বলে, সে তো অনেক চালাক, তেমন কোনো প্রমাণ আমি পাইনি। জিনু বলে, এখানে লেখা আছে শিকুর স্ত্রী প্রেগন্যান্ট। ঠিক আছে, তাহলে কালকে তার সঙ্গে আমি দেখা করব। এদিকে বৃষ্টির শব্দে লুঝাওয়ের ঘুম ভেঙে যায়, তাই সে দাসীকে ডাকে। তবে কারো সারা শব্দ না পেয়ে সে
সামনে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পেছনে ঘুরলেই দেখা যায় ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ঘুমের ওষুধের সুগন্ধি জ্বালানোর কারণেও লুঝাওয়ের ঘুমিয়ে পড়ে। সু মনে মনে বলে, রাজকুমারের বাচ্চা পেটে ধরেছে, তুমি কি এটার যোগ্য? সে তাকে মারতে যেতে চায়, তখন শিকু তার হাত ধরে ফেলে। সে চাকু দিয়ে শুয়ের গালে আঘাত করে দেয়। এরপর সে তার কাছে গিয়ে বলে, তুমি ওকে অপমান করতে পারো কিন্তু ওকে মেরে ফেলতে পারো না। ওর যখন 18 বছরের জন্মদিন হবে, লো পরিবারের সকল সম্পত্তি আমার হয়ে যাবে। আর এত বড় প্ল্যান তুমি নষ্ট করতে পারো না। আসলে তার হাজবেন্ড মূলত তার সম্পত্তির জন্যই তাকে বিয়ে করেছে। সু বলে, আমি ওকে মারতে চাইনি, আমি শুধুমাত্র ওর বাচ্চাটাকে মেরে ফেলতে চাই। ও এমনিতে তোমার স্ত্রী হয়ে বসে আছে, তার উপর এখন আবার তোমার বাচ্চার মা হবে, এটা আমি সহ্য করতে পারবো না। সে কান্না করতে থাকে। শিকু বলে, আমিও চাই না অন্য কোনো মহিলা আমার বাচ্চার মা হোক, তবে আর কয়েকটা দিন সহ্য করো। পর তো ও নিজেই থাকবে না, আর বাচ্চা থাকবে কোত্থেকে? তুমি শুধু আমার একমাত্র স্ত্রী থাকবে, আর তোমার গর্ভে আমার সন্তান। এটা শুনে সু খুশি হয়ে বলে, দুলাভাই আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। সীতু বলে, তাহলে আজ রাত আমাকে খুশি করবে, চলো আমাদের নিজের বাচ্চা নেওয়ার ট্রাই করি। সে তাকে কুলে উঠিয়ে নিয়ে সৈনিককে বলে, বরাবরের মতোই আমার জায়গায় পাহারা দাও। এরপর সে চলে যায়। একটু পরে লুঝাওয়ের ঘুম ভেঙে যায়। সে বলতে থাকে, আমি মাত্র অনেক খারাপ একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমাদের বাচ্চা নেই, আমি বরফের মধ্যে পড়ে আছি, সারা গায়ে রক্ত, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কাল আমাকে নিয়ে একটু টেম্পলে যাবেন? আমি বাচ্চার জন্য প্রার্থনা করতাম, কিন্তু তার পাশে তো শুয়েছিল শিকুর সৈনিক। সে চুপ করেছিল। লুজাও বলতে থাকে, আপনি কেন কথা বোঝেন না? সে তাকে ধরতে চাইলে সৈনিক সরে যায়, তবে লুজাও একটু তাকে স্পর্শ করে বুঝতে পারে এটা রাজকুমার নয়। সে তখন বলতে থাকে, আপনি কে? সে তাকে আরো ধরতে গেলে শিকু এসে তার হাত ধরে ফেলে আর বলে, একটু আগে আমি একটা কাজে গিয়েছিলাম, ঠান্ডার মধ্যে এসেছি, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, তাই তোমার সঙ্গে কথা বলিনি। তুমি কিছু চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে কাল টেম্পলে যাব। পরদিন সকালে দেখা যায় একজন লোক শাওরানকে বন্দি করেছে। তখন সেখানে জিনু আসে। জিনু পেছনে হাত দিলে শাওরান হাসতে শুরু করে। লোকটা বলে, তুমি এখানে কেন হাসছো? শাওরান বলে, তুমি আমাদের সিক্রেট সম্পর্কে কিছুই জানো না, আর আমার আপুকে তো একদমই জানো না। জিনু নিজের অস্ত্রটা বের করে ছুড়ে দেয় তার দিকে। সেটা শাওরানের বুক ভেদ করে সেই লোকের গায়ে গিয়ে লাগে। এরপর জিনু তার কাছে এসে বলে, সত্যি করে বলো, ওই অবৈধ অস্ত্র তোমরা কার কাছ থেকে নাও? সে লোক বলে, রাজকুমার শিকুর সৈনিক লিং এসে ওই অস্ত্র নেয়। ও অনেক চালাক, প্রত্যেকবার আলাদা আলাদা লোক পাঠায়, এরপর তাকে মেরে ফেলে। শাওরান বলে, আপু তুমি কিভাবে আমাকে আঘাত করলে? জিনু বলে, তুমি তো বেঁচে আছো তাই না? তখনই সে ঘন্টার শব্দ শুনতে পায় আর বলে, আমাকে টেম্পলে যেতে হবে, হয়তো শিকুর বউ টেম্পলে এসেছে। এদিকে এরা টেম্পলে আসে। লুজাও বলে, সু আমি তোমার সাথে টেম্পলে আসব, আমি অনেক খুশি হয়েছি। সে বলে, তোমাদের বাচ্চার জন্য আমিও প্রার্থনা করতে চাই। লুজাও বলে, শুনেছি এই টেম্পলে মানুষ নিজের মনের ইচ্ছা লিখে টানিয়ে দেয়, এতে নাকি সেটা সত্যি হয়। সু বলে, তুমি তো চোখে দেখো না, আমি লিখে দিচ্ছি, কি লিখতে হবে তাই শুধু বলো আমাকে। সে বলে, লিখো, আমার সন্তান যেন ভালোভাবে দুনিয়ায় আসে। এরপর সু লিখে বলে, রাজকুমার দেখুন তো লেখা ঠিক আছে কিনা। সেখানে লেখা ছিল, তোর যেন অনেক খারাপ ভাবে মৃত্যু হয়। সীতু বলে, হ্যাঁ ঠিক আছে। এরপরে সু বলে, তুমি তাহলে প্রার্থনা করো, আমি বাইরে যাচ্ছি। শিকু বলে, আমি আর মোমবাতি নিয়ে আসছি। লুজাও একা একা প্রার্থনা করছিল। তখন জিনু এসে বলে, তুমি কি মনে করেছ এভাবে প্রার্থনা করলে সবকিছু ঠিক হয়ে যাবে? লুজাও বলে, তুমি কে? সে বলে, আমি
সুপেন সেক্টর লিডার জিনু। সে বলে, তুমি মহারাজের হয়ে কাজ করো, তুমি আমার স্বামীকে একদম পছন্দ করো না, তুমি এখন আমার কাছে কি জন্য এসেছো? জিনু বলে, তুমি তাহলে অতটাও বোকা নও, আমি এখানে কাজে এসেছি। আমি তোমাকে বলতে চাই তোমার আড়ালে তারা অনেক বড় ষড়যন্ত্র করেছে। 4 বছর আগে তোমার বোন আমাদের সেক্টর থেকে অন্ধ হওয়ার ওষুধ কিনেছিল। 4 বছর আগে তোমার চোখের জ্যোতি চলে গিয়েছিল। তুমি বলো এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স? লুঝাও বলে, আমি বিশ্বাস করি না, আমার প্রিয় মানুষ আমার বোন। জিনু বলে, প্রিয় মানুষ? আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না। এই এমুলেটটাকে একজনকে দিয়ে দেখিও যে এখানে কি লেখা আছে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার বোন তোমার নামে কি উইশ করেছে। লুজাও বলে, তুমি কি চাও? সে বলে, আমি তোমার সাথে কাজ করতে চাই। সে তার হাতে একটি ওষুধ দিয়ে বলে, এটা খেলেই তোমার বিষ কেটে যাবে, তুমি আবার চোখে দেখতে পারবে, তখন তুমি নিজের চোখে সবকিছু দেখতে পারবে। এরপর সে তার হাতে নিজের একটা টোকেন দিয়ে বলে, যখন তুমি সত্যিটা জানতে পারবে তখন তুমি আমার হয়ে কাজ করবে, আমি তোমার হয়ে তোমার প্রতিশোধ নেব। এই বলে সে চলে যায়। এদিকে এরা দুজন টেম্পলের বাইরে একটা ঘরে ওইসব করছিল। তখন বাইরে তার সৈনিক এসে বলে, সন্ততিয়ান ছেড়ে লোকেরা আমাদের আশ্রয়ে খোঁজ করছে। সীতু বুঝতে পারে এই কাজ করেছে জিও। এদিকে লুঝাও বসেছিল, তার দাসী তার কাছে আসলে সে বলে, একটু দেখো তো এই এমলুটটাতে কি লেখা আছে। দাসী এটা পড়ে বলে, ম্যাম এটা আপনি কোথা থেকে এনেছেন? এটা লাল কালি দিয়ে লেখা, এটা অভিশাপের চিহ্ন এবং তাতে একটি অভিশাপও লেখা রয়েছে। এখানে লেখা আছে, তোমার যেন ভয়ঙ্কর মৃত্যু হয়। এটা শুনে লুঝাওয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে এরপর সে ওষুধটা দিয়ে বলে, একটু খোঁজ নাও তো এটা কিসের ওষুধ। দাসী বলে, আপনি যেহেতু প্রেগনেন্ট তাই সব ধরনের ওষুধ আপনার খাওয়া ঠিক হবে না, রাজকুমারকে বলছি। লুঝাও বলে, না, সে যাতে কোনোভাবেই এই ওষুধের ব্যাপারে জানতে না পারে, তুমি খোঁজ করবে। দাসী এরপর ওষুধ নিয়ে চলে যায় এবং লুঝাও অনেক ভয় পাচ্ছিল। এদিকে দেখা যায় শাওরেন নিজেই নিজের চিকিৎসা করছে। তখন জিনু তার জন্য ওষুধ নিয়ে আসে। শাওরেন বলে, আমি ওষুধ খাই না, তিতা লাগে। সে জিনুকে ওষুধ লাগিয়ে দিতে বলে। জিনু বলে, তুমি এখনো বড় হওনি, নিজে নিজে লাগাও। এরপর সে বলে, শিকুর ব্যাপারে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি, এর তদন্ত করতে আমাকে আজ রাতেই বের হতে হবে। শিকুর স্ত্রী লুঝাওকে আমি নিজের টোকেন দিয়ে এসেছি, ও সবকিছু জানার পর অবশ্যই আমার খোঁজ করবে। তুমি ওকে দেখো, তাড়াতাড়ি ওষুধ খেয়ে নাও, এটা আমার অর্ডার। শাওরন রেগে বলে, খালি অর্ডার? তুমি এখানে আমাকে বাচ্চা মনে করো নাকি? আমি এখন অনেক বড় হয়ে গেছি। জিনু বলে, আচ্ছা, আমি ফিরে এসে তোমার আঘাতে ওষুধ লাগিয়ে দিব, ওষুধ খেয়ে নাও, আমি নিজে তৈরি করেছি। এরপরে তারা দুজনে প্রমিস করে। জিনু সেখান থেকে চলে যায়। সকালে দাসী লুঝাওয়ের কাছে এসে বলে, ম্যাডাম, আপনি সারা রাত ধরে বসে আছেন, আমি এই ওষুধ পরীক্ষা করেছি, ডাক্তার বলেছে এটা কোনো বিষ না, এটা খেলে নাকি চোখের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায়। লুঝাও বুঝতে পারে তার মানে জিনু সত্যি কথা বলেছে। সে তখনই ওষুধটা খায়। এরপর আশ্চর্যভাবে সে চোখে দেখতে পায়। প্রথমে সে সবকিছু দেখতে থাকে, পরে সে নিজের চোখে সেই অ্যামলেটটা দেখতে পায়। এদিকে শিকুকে বলে, কি হয়েছে আপনার, মন খারাপ কেন? তখন সে বলে, ফ্রন্টিয়ার সেক্টর লিডার জিনু অনেক বেশি ঝামেলা করছে, কাল নাকি ও আমার বিরুদ্ধে বেশ। আরে এত চিন্তা করো না, এতক্ষণে হয়তো আমার লোকেরা জিনুকে মেরে ফেলেছে। ফ্রন্টিয়ার সেক্টর লিডারে যদি বেঁচে না থাকে তাহলে ওই সেক্টর কিছু না। সু বলে, আমি জানতাম আপনি অনেক ক্ষমতাবান, আপনার মনে কার জায়গা বেশি বলুন তো? আমার নাকি লুঝাওয়ের? সে তো বলে, সেটা তুমি ভালো জানো। ওর 18তম জন্মদিনের পর ওর পরিবারের সকল সম্পত্তি যখন আমি পেয়ে যাব, ওকে আমি তোমার হাতে তুলে দিব, তোমার ওর সঙ্গে যা খুশি তাই করুন। সু বলে, আমি শুধু ওর পেটের বাচ্চাটাকে মেরে ফেলতে চাই, কিন্তু ও তো অন্ধ, চোখেই দেখতে পারবে না ওর বাচ্চাটা কেমন।
শিকু বলে, ও অন্ধ কিভাবে হয়েছে তা তো সবচেয়ে ভালো তুমি জানো। সু বলে, আমি ওকে অনেক ঘৃণা করি। আমি আর আপনি একজন আরেকজনকে ভালোবাসি, অথচ ও ওর পরিবারের ক্ষমতা দিয়ে আপনার স্ত্রী হয়ে বসে আছে, আর আমাকে ইঁদুরের মতো লুকিয়ে লুকিয়ে আপনার সঙ্গে থাকতে হয়। মাঝে মাঝে আমার ইচ্ছে করে ওকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলি। শিকু বলে, সু, তোমার এই রূপটাই আমার সবচাইতে বেশি ভালো লাগে। তুমি লুচির মতো একদম শান্তশিষ্ট নও। এরপর তারা আবার কিস করতে শুরু করে। তখন দেখা যায় বাইরে দাঁড়িয়ে লুঝাও এই সব কিছুই দেখছে। হঠাৎ করে শিকু থেমে যায় আর বলে, মনে হলো কেউ আমাদের দেখছে। সু বলে, এখানে কে আসবে? কিন্তু শিকু বাইরে বেরিয়ে যায়। এদিকে লুঝাও নিজের ঘরে চলে এসেছে। সে তার দাসীকে ধরে কান্না শুরু করে। এরপর বলে, রাজকুমার আমার সব সম্পত্তি নিয়ে আমাকে মেরে ফেলতে চায়। তুমি এখনই ম্যাজিস্ট্রেট অফিসে যাও, গিয়ে তাদেরকে সবকিছু জানাও। আমি আমার বাবার কাছে যাচ্ছি। তারা বেরিয়ে যেতেই সেখানে শিকু আসে এবং ঘরে কাউকে না দেখে সে বুঝতে পারে লোঝাও তাকে দেখেছে। লুঝাও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সাবরান রাস্তার উপর দিয়ে একটা কফিন নিয়ে যাচ্ছিল। আশেপাশের মানুষজন বলছিল সুপিয়ান সেক্টরের লিডার জিনু মারা গেছে। লুঝাও বুঝতে পারে যে তাকে সাহায্য করেছে সে মারা গেছে এবং তাকে মেরেছে শিকু। এরপর সে তার বাবা আর আন্টির কাছে আসে। তার বাবা আর আন্টি যখন দেখতে পায় সে চোখে দেখছে তখন তারা অনেক অবাক হয়ে যায়। লুঝাও এরপরে তাদেরকে সবকিছু খুলে বলে। তার বাবা বলে, এই রাজকুমার অতিরিক্ত করে ফেলেছে। সুয়ের মা বলে, তুমি কোনো চিন্তা করো না, যদি সু অন্যায় করে থাকে তাহলে তোমার বাবা তাকে শাস্তি দিবে। এর মধ্যে এরা চলে আসে। শিকু বলে, তার মানে তুমি এখন চোখে দেখতে পাও। লুঝাওয়ের বাবা সুকে একটি থাপ্পড় মারে আর বলে, একটা অন্ধ মানুষকে দেখে রাখতে পারলি না? এই কথা শুনে লুঝাও তো একদম অবাক হয়ে যায়। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার বাবা আন্টিও কিনা তাদের সাথে। এরা দুজন শিকুর কাছে ক্ষমা চাইতে থাকে। শিকু বলে, দেখো, তোমার জন্মদিনের পর তুমি তোমার সকল সম্পত্তি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে শান্তি মতো ডিভোর্স দিয়ে দিব। লুঝাও বলে, জীবনেও না। শিকু বলে, তাহলে তো তুমি আমাকে বাধ্য করবে। এরপর শিকু লুজার দাসীকে নিয়ে আসে। শিকু বলে, তুমি ওকে পাঠিয়েছিলে ম্যাজিস্ট্রেটের অফিসে আমার নামে নালিশ করতে। তুমি জানো না ম্যাজিস্ট্রেট অফিস কার ইশারায় চলে? দাসী বলে, ম্যাডাম, আপনি আমার জন্য চিন্তা করবেন না। ওই সম্পত্তি আপনার নানা নানি আপনার জন্য রেখে গিয়েছে, সেগুলো কোনো খারাপ মানুষের হাতে দিবেন না। এই বলে সে নিজেই তলোয়ারের উপর ঝাঁপ দেয়। দাসী সেখানেই মারা যায়। তখন সু বলে উঠে, মা দেখো, বাবা মাকে কত জোরের চড় মেরেছে। তার মা বলে, মেয়ের উপর রাগ দেখানোর কি আছে এখানে? লুঝাও বুঝতে পারে তার মানে আন্টি মানে তার খালার সাথে তার বাবার অনেক বছর ধরে সম্পর্ক রয়েছে, আর সু তাদের দুজনের মেয়ে। এরপর জেলখানায় সু জিজ্ঞেস করে, তোমার চোখ কি করে ভালো হলো সেটা আগে বলো। সে তাকে একটা থাপ্পড় দেয়। শিকু বলে, তুমি এত কষ্ট কেন করছো? তুমি পরিবারের কাছে একটি চিঠি লিখে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। লুজাও বলে, আমি মরে গেলেও না। বলে, তাহলে তোকে মেরেই ফেলি। শিকু বাধা দিয়ে বলে, তুমি প্রেগনেন্ট, ওই বাচ্চার তো কোনো দোষ করেনি, কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ? তুমি চিঠিটা লিখে দাও, তারপর তুমি আর তোমার বাচ্চা শান্তিতে থাকতে পারবে। তারা তার হাত খুলে দেয়। লুঝাও চিঠি লিখতে এসে সে ব্রাশ দিয়ে শিকুকে আঘাত করে যায়। শিকুর আগে তাকে একটি লাথি মারে। লুঝাও দূরে গিয়ে পড়ে, সাথে সাথেই তার পোশাক রক্তে ভেসে যায়। শিকু চিৎকার করে বলে, ডাক্তার ডেকে আনে। সে মনে মনে বলে, বাচ্চার যদি কিছু হয় তাহলে আমি ওকে ভয় দেখাবো কি দিয়ে? লুঝাও বলে, তোমার মতো রাক্ষসের বাচ্চার মা আমি হতে চাই না। শিকু বলে, তার মানে তুমি ইচ্ছে করেই আমাকে রাগিয়েছ। লুঝাও ব্যথায় চিৎকার করছিল। এরপর তার জন্মদিনের দিন দেখানো হয়। লুঝাও মেকআপ করছিল। সু বলে, তুমি যদি মেকআপ দিয়েছো সেটা ভালো দেখায় না। সে তখন তার গালে দুইটা চড় দিয়ে বলে, এবার রং ভেসে উঠেছে, তুমি কিছু বলছো না কেন?
ও আমি তো ভুলে গিয়েছি, তোমাকে তো একমাত্র বোবা থাকার ওষুধ দেওয়া হয়েছে, তুমি তো আর কথাই বলতে পারবে না। তাই আজ অনুষ্ঠানে তুমি ভদ্র হয়ে থেকো। এদিকে শাওরেন জিনুকে এক তান্ত্রিকের কাছে এনেছে। সে মনে মনে বলে, তুমি আর আমি আপন ভাই বোন নই, তাই তোমাকে ভালোবাসা কোনো অন্যায় নয়। সারা জীবন তুমি আমাকে বাঁচিয়েছো, এবার আমি তোমাকে বাঁচাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এক ফোঁটা রক্তের দাম তাদেরকে 1000 বার দিতে হবে। তখন তান্ত্রিক বলে, আমি ফর্মালিটিস শুরু করতে যাচ্ছি। এই ফরমেশনে আপনার রক্ত প্রয়োজন। এতে আমি আপনার বোনের আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা করব। ফরমেশন কোনো গোলমাল হলে আপনার জীবনও চলে যেতে পারে, তাই আপনি ভালোভাবে প্রস্তুত হয়ে নিন। শাওরেন বলে, ওকে বাঁচাতে আমাকে, আমি মরতেও রাজি আছি। অন্যদিকে লুচাও জন্মদিন উপলক্ষে অনেক মন্ত্রীরা এসেছে। একটু পর সে লুঝাও আর সু আসে। ড্রিঙ্ক করার সময় লুঝাও তার কাছে দিয়ে বলে, রাজকুমারের শিকু বিদ্রোহ করতে চাইছে। সে অনেকভাবে অস্ত্র জমা করেছে, এখন সে আমাকে মেরে ফেলতে চায়, আমার পরিবারের সম্পত্তি সব নিয়ে নিতে চাইছে। দয়া করে আমাকে আপনারা বাঁচান। ওনার নামে মহারাজের কাছে নালিশ করুন। তবে কেউ কোনো কথা না বললে লুঝাও শিকুর দিকে তাকালে শিকু বলে, আরো বলো। অন্যদিকে শাওরেন নিজের হাত কেটে রক্ত দিয়ে ফরমেশন শুরু করে। বলে, রাজকুমার বিদ্রোহ করতে চাইছে, আপনারা কি অন্ধ? আপনারা কিছু বলবেন না? শু বলে, তুমি ভেবেছো তোমার জন্মদিন উপলক্ষে যে কেউ লোকজন চলে আসবে? এখানে শুধুমাত্র রাজকুমারের অনুগত যারা আছে তারা এসেছে। শিকু বলে, তুমি আসলেই অনেক বেয়াদব। সে তার বুকে একটি চাকু ঢুকিয়ে দিয়ে বলে, তোমার একটা শিক্ষা দিচ্ছি। লুজাও বলে, তুমি জানো আমার 18 বছর পূর্ণ না হলে পরিবারের সকল সম্পত্তি আমার নামে চলে আসবে, কিন্তু তুমি এটা জানো না 18 বছর হওয়ার আগে যদি আমি মারা যাই তাহলে সব সম্পত্তি রাজপ্রাসাদে চলে যাবে। এই বলে সে শিকুর মুখে থুতু দিয়ে দৌড় দেয়। এদিকে সোল ফিরিয়ে আনার ফরমেশন স্টার্ট হয়ে গিয়েছে। এরপরে আমাদেরকে একদম ড্রামার প্রথম সিনটা দেখানো হয়, যখন লুজাও টাওয়ার থেকে ঝাঁপ দেয়। সে বলছিল, তোমরা আমাকে মিথ্যে বলেছ, মরে যাওয়ার অভিশাপ দিয়েছ, এই জীবনে কিছু না করতে পারলেও পরের জীবনে আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব, তোমাদের গায়ের চামড়া তুলে ফেলবো আর হাড় মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। তখন তার হাতে জিনোর ব্যাস্ট ছিল। এদিকে ফরমেশনের মোমবাতি নিভে যায়। তান্ত্রিক বলে, ফরমেশন ভেঙে গেছে। দেখা যায় সকল টেলিসিন উড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। শাওরান তান্ত্রিকের হাতে আঘাত করে বলে, তুমি আমাকে সব বুঝিয়ে বলো। তান্ত্রিক বলে, যে সময় আমরা তার আত্মাকে ডাকছিলাম ওই সময় অন্য কেউ নিজের জীবন স্যাক্রিফাইস করে তার আত্মাকে ডেকেছে, যার জন্য তার আত্মা ওই বডির ভিতরে চলে গেছে, আর হয়তো এখন তার আগের স্মৃতিও থাকবে না। তখন দেখা যায় চাঁদ লাল হয়ে গেছে। লুজাও মাথার নিচ থেকে রক্ত ধীরে ধীরে কমে যাচ্ছে। শাওরেন বলে, অন্য কারো বডিতে আছে, তার স্মৃতিও নেই, তাহলে আমি তাকে কি করে খুঁজবো? তান্ত্রিক বলে, যেহেতু তার আত্মা স্যাক্রিফাইসের কারণে গেছে, তার বডিতে একটি ফুল ভেসে উঠবে। লুজাইয়ের বডিতে আমরা সেই ফুলের ছবি দেখতে পাই। শাওরেন জিনের কাছে গিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে খুঁজে বের করব। পরের দিন শাওরেন তার সৈনিক এসে বলে, আপনি এভাবে না খেয়ে থাকলে প্রতিশোধ নেবেন কি করে? আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। গতকাল রাজকুমার শিকুর স্ত্রী হঠাৎ টাওয়ার থেকে ঝাঁপ দেয়, আর তার অবস্থা খুবই খারাপ ছিল। বাড়ির সবাই তার ফিউনারেলের আয়োজন করে ফেলেছিল, কিন্তু এরপর নাকি দেখতে পায় উনি বেঁচে আছেন। এই কথা শুনে শাওরনের সন্দেহ হয়, কারণ তান্ত্রিক তাকে বলেছিল আত্মাকে ডাকছিলাম, তখন আরো একজন তার আত্মাকে ডেকেছিল এবং জিনু তাকে বলেছিল, আমি রাজকুমারীর স্ত্রীর হাতে আমার নিজের জ্যাট দিয়ে এসেছি। এদিকে সু যখন জানতে পারে লুজা এখন বেঁচে আছে, তার তো মাথায় ঘুরে যায়। সে বলে, যাই হোক, রাজকুমারের প্ল্যান নষ্ট হয়নি, তবে ওকে যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি বলো তো, এত উপর থেকে পড়ে গেলে তার ভেতরে তো অনেক ক্ষতি হবে, তাই না? অর্থাৎ সে দাসীকে লুঝাওয়ের ক্ষতি করতে বলেছে। এদিকে জিনু বলতে থাকে,
আমি কে? তখন সে সামনে লুঝাওকে দেখে বলে, তুমি কে? লুঝাও বলে, আমি লুঝাও, আমি তোমার আত্মাকে ডেকেছি আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ থেকে তুমি আমার প্রতিশোধ নেওয়ার পর তোমার নিজের সকল স্মৃতি ফিরে আসবে। তখন সে জেগে ওঠে আর দাসীকে চাকু হাতে দেখে ধরে ফেলে। সাথে সাথে সে তাকে মেরে ফেলে। আড়াল থেকে শাওরেনটা দেখতে পায় আর সে জানে এইভাবে একমাত্র জিনই কাজ করে। আর এর মধ্যে সেখানে শু আসে আর বলে, চেহারা নষ্ট করতে এত সময় লাগে? তখন সে দাসীকে সেখানে পড়ে থাকতে দেখে সে চিৎকার করতে থাকে। লুজাও বলে, এত শব্দ করো না, মাথা ধরে আমার। তখন তার চেহারা দেখে লুজাওয়ের তার স্মৃতি মনে পড়ে যায় যে এটাই কিনা সেই মেয়ে যে লুজাওকে এত কষ্ট দিয়েছে। সে বলে, ও তুমি এসেছো, তোমার বুঝি দাসীর জন্য খারাপ লাগছে, তাহলে আসো তোমাকেও তার কাছে পাঠিয়ে দিই। সে চাকু নিয়ে তার পিছনে যায়। শু বলে, তুমি লুজাও নও, তুমি কে? সে বলে, আমি জাহান্নাম থেকে এসেছি, এখন থেকে আমি তোমার দুঃস্বপ্ন হয়ে প্রতি রাতে তোমাকে কষ্ট দিব। শু উঠে চেয়ারের দিকে তাকে আঘাত করে। তখন শিকু সেখানে আসে। সে শুকে ধরে আর বলে, তুমি কি করছো এসব? শু বলে, ও আমাদের দাসীকে মেরে ফেলেছে, এটা লুঝাও নয়। লুঝাও বলে, এটা কি ধরনের কথা? এমনিতেই আমার কিছু মনে পড়ছে না। শিকু তার কাছে গেলে সে বলে, তোমার কিছু মনে পড়ছে না মানে? লুঝাও বলে, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার কিছুই মনে পড়ছে না, আমার শুধু মনে আছে আপনি আমার স্বামী। শিকু বলে, তাহলে এই বডি? লুঝাও বলে, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ছায়ার মতো কেউ এখান থেকে বেরিয়ে গেল। শু বলতে থাকি, এসব ওর বানানো কথা। তখন সে দেখতে পায় লুঝাও তার দিকে তাকিয়ে হাসছে। সে তখন তাকে মারতে যায়। শিকু তাকে ধরে সেই বডির কাছে নিয়ে আসে আর আঘাত দেখে বলে, এটা কোনো ট্রেনিং নেওয়া একটা অ্যাসাসিনের কাজ, আর তুমি বলছো লুঝাও এটা করেছে? শু বলে, কোথায় সেই অ্যাসাসিন? লুঝাও তখন হাত দিয়ে শাওরেনের দিকে একটা কিছু ছুঁড়ে দেয়। শব্দ পেয়ে শিকু বাইরে যেতে চাইলে লুঝাও দৌড়ে সেটাকে জড়িয়ে ধরে আর বলে, আমার অনেক ভয় করছে। সে বলে, ভয় পেও না, আমি আসছি। সে চলে যাওয়ার সাথে সাথেই লুঝাও হাসতে শুরু করে। তাকে দেখে শু চিৎকার করতে করতে পালিয়ে যায়। এবার লুঝাও সামনের দরজা বন্ধ করে দিয়ে বলে, এসেই যখন পড়েছে তাহলে ভেতরে আসো। তখন শাওরেনের তার উপর অ্যাটাক করে, ঠিক যেভাবে সে জিরুর উপর অ্যাটাক করতো। লুঝাও ঠিক সেম ভাবে ডিফেন্স করতে থাকে। শাও তার কাঁধে ফুলের ছবিও দেখতে পায় এবং সে শিওর হয়ে যায় যে এটাই জিনু। লুঝাও জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি তোমার বন্ধু, শত্রু না। তোমার কাছে যে ব্যাজটা রয়েছে এটা আমাদের লিডারই তোমাকে দিয়েছিল, তাই তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব। তাছাড়া তোমার আর আমার শত্রু তো একই। তখন লুঝাও বলে, শিকু? সে বলে, ও রাজ্যের অনেক খারাপ কাজের সঙ্গে জড়িত, ওর উপরে আমরা অনেক ইনভেস্টিগেশন করছি। তুমি যদি নিজের জীবন বিপদে ফেলতে না চাও তাহলে আমি এখান থেকে পালাতে তোমাকে সাহায্য করতে পারি। লুঝাও বলে, না, আমি এখান থেকে যাব না, ওরা যা করছে ওদের শাস্তি না দিয়েই আমি যাব না। শাওরান বলে, শত্রু? লুঝাও বলে, বন্ধু। এরপরে তারা সেই আগের মতোই প্রমিস করে। শাওরান বলে, আজ থেকে আমাদের পার্টনারশিপ শুরু, এখন থেকে আমি তোমার তলোয়ার। সে চলে যেতে চাইলে লুঝাও তার নাম জিজ্ঞেস করে। তখন সে তার নাম বলে, শাওরান। লুঝাও মনে মনে ভাবে, আমার গায়ের এই চিহ্নটার মানে কি? আমার আত্মা বদল হয়েছিল, এজন্য একমাত্র এই প্রতিশোধ কমপ্লিট করতে পারলেই আমি হয়তো আমার আসল মেমোরি ফিরে পাবো। রাতের বেলা শু ভয় পেয়ে বসেছিল। তখন চারদিকের বিভিন্ন শব্দে তার আরো ভয় লাগতে থাকে। হঠাৎ করেই সে সামনে লুঝাওকে দেখতে পায়। এরপরই সে তো চিৎকার দিয়ে বাইরে চলে যায়। লুঝাও বলতে থাকে, ওকে আমি একটু শান্তি দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো ভীষণ ভীতু।
সু দৌড়ে শিকুর কাছে আসে আর বলে, রাজকুমার লুঝাও তো বোধ হয়ে ফিরে এসেছে। ও আমাদেরকে মেরে ফেলবে, আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই, যা আছে আমরা তাতেই খুশি, চলুন আমরা এখান থেকে চলে যাই, আমাদের লু পরিবারের জিনিস লাগবে না। শিকু তাকে শান্ত করে বলে, লু পরিবারের সকল সম্পত্তির মূল্য বিলিয়নের বেশি, একবার আমার হাতে সেটা পেলেই তারপর আমরা লুঝাওকে মেরে ফেলবো বলে আমি জানি, তবে আমি মিথ্যে কথা বলছি না, ও মার্শাল আর্ট জানে, ও আমাদের দাসীকে মেরেছে, আপনি অবশ্যই ওর থেকে সাবধানে থাকবেন। শিকু বলে, ও মার্শাল আর্ট জানে, তাহলে তো আমার ওকে পরীক্ষা করতে হয়। এদিকে শাওরেন তার সৈনিককে বলে, আমার বিশ্বাস বর্তমান রাজকুমারের স্ত্রী বড়িতে জিনও রয়েছে। সৈনিক বলে, তাহলে তাকে নিয়ে আসুন। শাওরেন বলে, তার স্মৃতি নেই, তবে আমি হাল ছাড়বো না, আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। এরপর দেখা যায় শিকু লুঝাওকে তার বাবার বাড়িতে নিয়ে এসেছে। লুঝাও বলে, এরা কারা? তারা বলে, তুমি সত্যি আমাদেরকে চিনতে পারছো না? সে বলে, দুর্ঘটনার পর থেকে স্বামীকে ছাড়া আমি আর কাউকে চিনি না। সীতু বলে, এই জন্যই আমি তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে এসেছি, সবাইকে দেখলে হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। এটা তোমার বাবা, এটা তোমার খালা, আর এটা তোমার খালাতো বোন। লুঝাও বলে, ও এটা আমার বাবা আর খালা, আমি ভাবলাম তারা এত কাছাকাছি বসে আছে, হয়তো তারা স্বামী স্ত্রী, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমার সারনেম লু আর বাবার সারনেম লিউ, এটা কিভাবে? শিকু বলে, আসলে তোমার মায়ের সারনেম লু, তোমার বাবা তোমার মাকে বিয়ে করেছে। লুঝাও বলে, ও তার মানে আমার বাবা ঘর জমাই। এরপরে তারা খাবার খেতে বসে। খাবার পরিবেশন করা হলে দেখা যায় প্রতিটা পদেই ছিল বান মাছ। শিকু তাকে খেতে দেয়। এরপর সে মনে করে সু তাকে বলেছে লুঝাওয়ের মা পানিতে চাপ দিয়ে সুইসাইড করেছে। যখন তার বডি আনা হয় তখন দেখা যায় তার সম্পূর্ণ বডিতে চিংড়ি মাছ জড়িয়ে আছে। এরপর থেকে লুঝাও চিংড়ি মাছ দেখলে বমি করতে শুরু করে অস্থির হয়ে যায়। সে কোনোভাবেই নাটক চালিয়ে যেতে পারবে না, কিন্তু বর্তমানে লুঝাও সেটা খেতে শুরু করে। এতে তারা ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে শিকু একজন অ্যাসাসিন ভাড়া করে এনেছিল, তবে তাকে অজ্ঞান করে শাওরেন তার জায়গা নিয়ে নেয়। সে ভেতরে এসে বলে, লিউ পরিবার, আজ আমি তোমাদেরকে শেষ করে ফেলবো। শিকু ইশারা দিয়ে শাওরেনের উপর আক্রমণ করতে বলে। শাওরেন শিকুর উপর আঘাত করতে নিলে লুঝাও সামনে এসে পড়ে, তার বুকে আঘাত লাগে। শাওরেন পালিয়ে যায়। লুঝাও নিজেই নিজের বুকে চাপ দিচ্ছিল। সীতু বলে, আমার জন্য তুমি এটা কেন করলে? লুঝাও বলে, আপনি বেঁচে থাকলে আমার আর কিছুই লাগবে না। শিকু তাকে কুলে নিয়ে আসতে থাকে আর চিৎকার করে ডাক্তার ডাকে। বলে, ভেতরে এসে সে আঘাত দেখতে চাইলে লুঝাও তার হাত ধরে আর বলে, রাজকুমার, আমি শুনেছি আমার নানা জিন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, তার সকল সম্পত্তি নাকি আমি পাবো। আমি যদি আজ মারা যাই তাহলে আমার সব সম্পত্তি রাজকোষাগারে চলে যাবে, এটা আমি দেখতে পারবো না। তাই আমি আমার নানা বাড়িতে একটা চিঠি লিখে দিয়েছি, তারা এসে সবকিছু আমাকে বুঝিয়ে দেবে। তখনই সুয়ের মা ডাক্তার ডেকে আনে। টিকু বলে, যদি আমার স্ত্রীর কিছু হয় তোমাকেও আমার স্ত্রীর সঙ্গে পাঠিয়ে দেব। এরপর তারা বাইরে চলে যায়। ডাক্তার তাকে ধরতে চাইলেই লুঝাও তার হাত সরিয়ে দেয়। ডাক্তার তাকে সম্মান জানিয়ে বলে, আমি সুফিয়ান সেক্টর, আমার নাম ইয়াও, আপনি কি ঠিক আছেন? লুঝাও একটা থলি বের করে বলে, মুরগির রক্ত, আমার কি হয়েছে? তোমাদের শাওরেন মাস্টারের উপর আমার পুরো ভরসা আছে। তখন শাওরেন এসে বলে, আমার উপর এত ভরসা চিন্তা করবেন না, আমি তোমাকে এটা হাঁটতে দিব না। তখন তারা কল্পনা করে শাওরেন গত রাতে লুঝাওয়ের কাছে গিয়ে বলে, তোমার হাজবেন্ড তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাবে, হয়তো সেখানে সত্যি তোমার স্মৃতি চলে গেছে কিনা সেটা পরীক্ষা করবে, আর সিক্রেট একটা অ্যাসাসিন ভাড়া করেছে, সেই অ্যাসাসিনের জায়গা আমি নিতে রাজি আছি। এভাবেই মূলত তারা কাজ করেছে। এদিকে সুতো কান্না করছিল, তার মা তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন সে বলে, আমি মিথ্যে কথা বলছি না,
ও সত্যি নাটক করছে। তার মা বলে ঠিক আছে আমি কাল ওকে পরীক্ষা করব। এদিকে শিকু সেই চিঠিটা কি সুন্দর করে প্যাকেট করে। তার সৈনিক আসলে সে লোঝাওয়ের কথাগুলো জিজ্ঞেস করে। তখন সৈনিক বলে ডাক্তার বলল ভালোই আছে, তবে সেই চাকু যদি আর একটু 1 ইঞ্চি এদিক ওদিক হতো তাহলে সে মারা যেত। শিকু বলে ও আমার জন্য নিজে মরতে রাজি আছে, আমার মনে হয় না ও নাটক করছে। এই চিঠি জিন শহরে পাঠানোর ব্যবস্থা করে। ওর মামা অবশ্যই কনফার্ম করার জন্য আসবে। সে পর্যন্ত লুজাও যেন একটা আচরণ না লাগে। পরদিন এক সেবক লুজাওকে ডেকে আনে, রাজকুমার ডেকেছে বলে। তবে লুজাও সেখানে গেলে দেখতে পায় তার আন্টি দুজন দাসী নিয়ে বাড়ির আরেকজন দাসীকে শাস্তি দিচ্ছিল। ওটা ছিল সে দাসী যে লুজাওকে অনেক ভালোবাসতো। আন্টি বলে এই দাসী আমার জিনিস চুরি করেছে, তাই ওকে মেরে ফেলছি। লুজাও বলে এই এলাকা রাজকুমারের আন্ডারের, এখানে খুন খারাপি করা ঠিক হবে না। আন্টি বলে কেন, তুমি কি তাকে চিনতে পেরেছো নাকি? তুমি যদি স্বীকার করো তুমি তাকে চিনেছো তাহলে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু যদি তুমি স্বীকার না করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এরপর তার কাছে এসে বলে তুমি রাজকুমারকে বোকা বানাতে পারো, আমাকে নয়। লুজাও বলে তোমার সাহস কি করে হয় আমাকে পরীক্ষা করার? এরপরে সে ওই দাসীকে ধরে নিজের দুটো হেয়ার পিন বের করে সাথে সাথে দুজনকে মেরে ফেলে। এরপর সে তার আন্টিকে ধরে বলে যান এবার আপনিও জাহান্নামে যান। সে তাকে পানিতে চুবিয়ে রাখে যতক্ষণ না সে মারা যায়। এরপরে সে ওই ন্যানিকে নিয়ে যেতে চাইলে শাওরেন এসে বলে বাড়িতে এতগুলো বডি, এর জবাব তুমি কিভাবে দেবে? লুজাও বলে আমি কিছু একটা ব্যবস্থা করব। শাওরেন বলে তুমি সবকিছু আমার হাতেই ছেড়ে দাও, তুমি চিন্তা করো না, আমি তোমার কিছুই হতে দিব না। তাকে শিকুকে ডেকে নিয়ে আসছিল, তখন হঠাৎ সে পানিতে তার মায়ের বডি দেখতে পায়। এরপর সে চিৎকার করে কাঁদছিল। একটু পর সেখানে লুজাও আসে আর বলে আন্টি কি হয়েছে? শিকু বলে তার বডি পানিতে পাওয়া গেছে মোটামুটি 1 ঘন্টা আগে, সে মারা গেছে। এসে তাকে মারতে থাকে। শিকু তাকে সরালে লুজাও বলে তোমার মা মারা গেছে, তাতে তুমি আমার উপর কেন এরকম করছো? বলে তুমি আবার নাটক করছো, আমার মা বলেছে আজ সবার আড়ালে সে তোমার সঙ্গে দেখা করবে। লুজাও বলে তোমার মা আমারও আন্টি, সে ছোটবেলা থেকেই আমাকে চেনে, সে কেন আলাদাভাবে আমার সঙ্গে কথা বলতে যাবে? শিকু বলে আমি অলরেডি ইনভেস্টিগেট করেছি, 1 ঘন্টা আগে সবাই যার যার ঘরে ছিল, কিন্তু তুমি ছিলে না। তুমি কোথায় ছিলে? লুজাও বলে আপনি আমাকে সন্দেহ করেছেন, একে তো আন্টি মারা গিয়েছে, আমার কাছে কোনো কারণ নেই। দ্বিতীয়ত আমি একটা মেয়ে, আমি এরকম একটা কাজ কি করে করব? তখনই শাওরেন তার সকল লোকজন নিয়ে ভিতরে ঢোকে। সে বলে শুনলাম এই বাড়িতে নাকি মানুষ মারা গেছেন, তাই সাহায্য করতে চলে আসলাম। শিকু বলে এটা আমার বাড়ির ব্যাপার। শাওরেন বলে আপনাদের বাড়ি মানে তো রাজ্যের ব্যাপার, এখানে তো একজন মারা গেছে, কে করেছে সেটা এখনো জানা যায়নি, তাই পুরো বাড়ি সিল করে দাও আর সম্পূর্ণ বাড়ি সার্চ করা শুরু করো। শিকু বলে তোমার এত বড় সাহস? সে বলে আমি তো আপনাকে সাহায্য করছি, কিন্তু আপনি তো ভয় পাচ্ছেন কেন? নাকি আপনার লুকানোর মতো কিছু আছে? বলে খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই, এই মেয়েটাই করেছে। শাওরেন বলে তাহলে একে ধরে নিয়ে যাই, একে জিজ্ঞাসাবাদ করব। শিকু বলে ও আমার স্ত্রী, তার এত বড় সাহস? তোমার এত বড় সাহস? সে বলে এটা আপনার স্ত্রী, তাহলে ওইটা কে আপনার স্ত্রীকে সামনে ঠেলে দিল? আমি তাহলে একে ধরে নিয়ে যাই ইনভেস্টিগেশন করার জন্য। তখন একজন সেবক সে শিকুর কানে কানে বলে সুয়ের মায়ের যে দুজন দাসী ছিল তাদেরও বডি পাওয়া গিয়েছে। চিৎকার করে বলতে থাকে আমি তো বলেছি এই মেয়েটাই আমার মাকে মেরেছে। শিকু তখন তাকে একটি থাপ্পড় মারে আর বলে তোমার মা মাতাল হয়ে পানিতে পড়ে গেছে আর তুমি আমার স্ত্রীকে দোষ দিচ্ছ। এরপর সে শান্ত কণ্ঠে বলে উনি অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, যার কারণে পানিতে পড়ে মারা গেছে, উনি একজন সাধারণ মানুষ, ওনার এই সামান্য কেস নিয়ে তুমি আমার বাড়ি সিল করতে পারো না। শাওরিন বলে কেস যেহেতু মিটে গিয়েছে
তাহলে আজকের মতো চলে যাচ্ছি, তবে রাজকুমার আপনার বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা ধীরে সুস্থে খেলবো। এই বলে সে চলে যায়। শিখু লুচাওকে তাদের বাড়িতে নিয়ে যেতে বলে। সে কান্না করতে থাকে আর আমার মা মারা গেছে, অথচ তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। শিখু তাকে বলে, তোমাকে আমি বারবার বলেছি কোনো ঝামেলা করো না, তারপরে তুমি তোমার মায়ের সঙ্গে মিলে আজকে লুচাওকে আলাদা ডেকেছিলে। তুমি জানো সন্তুতিয়েন শিপের লোকেরা তোমার মা সহ আরো দুজন দাসীকে মেরেছে, শুধুমাত্র যাতে আমার বাড়ি সিল করে দিয়ে ইনভেস্টিগেশন করতে পারে, সার্চ করতে পারে। তুমি বুঝতে পারছো ওটা কতটা খারাপ হবে আমাদের জন্য? আজ একটু 19-20 হয়ে গেলে আমাদের জেলে যেতে হতো। সু বলে, আমি বুঝতে পারিনি, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর এখন এরকম করব না। শিখু তার হাত ছাড়িয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি ঘরে বন্দি থাকবে। এরপর সে চলে যায়। এদিকে শাওরেন তৈরি হচ্ছিল। সৈনিক বলে, আপনি খাবার নিয়ে যাবেন, তাতে আপনাকে এত সাজতে হবে কেন? সে বলে, তুমি বুঝবে না। সে সুন্দর করে তৈরি হয়ে একটা খাবার নিয়ে লুজাওয়ের কাছে আসে। এসে লুজাও বলে, আজকের ঘটনার জন্য তোমাকে ধন্যবাদ। সে বলে, আমরা পার্টনার, আমাদের মধ্যে কোনো ধন্যবাদের প্রয়োজন নেই। সে খাবার সেখানে রাখলে লুজাও বলে, এটা কি? শাওরেন বলে, আজ ইম্পেরিয়াল রান্নাঘরে রাজহাঁস রান্না হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য একটু নিয়েই যাই। লুজাও একটু খেয়ে শাওরেনের কাছে বলে, ভালো লেগেছে, ভালো লাগলে আমি আবারও নিয়ে আসবো। লুজাও বলে, রাজপ্রাসাদ থেকে বাড়িতে আসতে আসতে ঠান্ডায় এ রাজহাঁস বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা এখনো গরম আছে। তার উপর তুমি নিচে কয়লা দিয়ে রেখেছো যাতে আরো গরম থাকে। তুমি আমার জন্য এত কষ্ট কেন করছো? তুমি কি আমাকে পছন্দ করো? শাওরেন সেখানে বসে বলে, আমি যদি বলি হ্যাঁ, অপ্রস্তুত হয়ে যায়। সে দাঁড়িয়ে পড়ে। এরপর সে বলে, আজ যখন তুমি শিকুর সঙ্গে কথা বলছিলে তখন আমার মনে হচ্ছিল তুমি শিকুকে ঘৃণা করো, কিন্তু কেন? তখন শাওরেন বলে, কারণ ও আমার আপুকে মেরে ফেলেছে। লুজাও বলে, তোমার আপু কেমন মানুষ ছিল? শাওরেন তখন তার দিকে তাকিয়ে থাকে। ওই সময় আমাদেরকে ছোট্ট জিনু আর শাওরেনকে দেখানো হয়। জিনু শাওরেনকে পিঠে করে পাহাড়ের একটি ছাউনির নিচে বসায়। তারপরে ওরা কাঠ জোগাড় করতে থাকে। শাওরেন বলে, আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ না? বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র পরিবার তুমি, তোমাকে আমি কোনোদিনও ছাড়বো না। আমি তোমার জন্য ঔষধ আনতে যাচ্ছি, তুমি যদি চোখ বন্ধ করে ফেলো আমি তোমাকে বলছি আমি এই জীবনে তোমাকে কখনো ক্ষমা করব না। এরপরই সে তার জন্য ঔষধ নিয়ে এসে তাকে খাইয়ে দেয়। মাঝরাতে সেখানে অনেকগুলো নিখে চলে আসে, যেন তাদের দিকে আগুন ধরছিল। বলছিল, তোমরা কোনোভাবেই আমার শাওরেনের কাছে যেতে পারবে না, সেখানে যেতে হলে আগে আমার উপর দিয়ে যেতে হবে। ছোট শাওরেন এগুলো দেখে কান্না করতে শুরু করে। বর্তমানে শাওরেন বলে, আমরা দুজন একসঙ্গে অনেক কষ্ট করেছি, ভেবেছিলাম দুজন এভাবেই একজন আরেকজনকে সাহায্য করতে থাকবো, কিন্তু কে জানতো সে যে আমার আগেই চলে যাবে। লুজাও বলে, তোমার আপু তোমাকে অনেক ভালোবাসতো, তোমার আপু নিশ্চয় চাইবে না তুমি এরকম মন খারাপ করে থাকো। শাওরেন বলে, তোমার হাজবেন্ড তোমাদের লু পরিবারের সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। লুজাও বলে, ও যেহেতু সম্পত্তি চায় তাহলে আমি ওকে দিয়ে দেব, ও যদি না চায় আমি ওকে জোর করে দেব। শাওরেন বলে, তোমার যেমনটা ভালো লাগে তুমি তেমনটাই করো। সে চলে যেতে চাইলে লুজাও তাকে ডেকে বলে, তুমি আমাকে বাঁচাতে তাই তো? শাওরেন হেসে সেখান থেকে চলে যায়। বাইরে দাঁড়িয়ে এরা দুজন তাদের কথা শুনছিল। সৈনিক বলে, তুমি ওদিকে লোভ দিও না, তোমার জন্য আছে সেখানে। তখন সে তাকে একটা রাজাহাঁসের লেগ পিস দেয়। শাওরেন বাইরে আসলে ইয়াও ভিতরে যায়। লুজাও বলে, রাজহাঁসটা অনেক ভালো হয়েছে। ইয়াও বলে, খালি খাবারটা ভালো লেগেছে নাকি খাবারটা যে এনেছে তাকেও ভালো লেগেছে? লুজাও বলে, তোমাদের মাস্টার চালাক চতুর, সব কাজই ভালো, তাকে তো ভালো লাগারই কথা। লুজাও কতক্ষণ চুপ থেকে বলে, আমি কোনো পুরুষের উপর নির্ভর থেকে জীবন চালাতে চাই না,
আমরা দুজন শুধু একজন আরেকজনকে ব্যবহার করছি আর কিছুই না। এটা শুনে শাওরেনের মন খারাপ হয়ে যায়। তার সৈনিক বলে, আপনি চিন্তা করবেন না, সে আপনাকে ব্যবহার করলেও আমি কিন্তু আপনাকে মন থেকেই ভালোবাসি। শাওরেন সেখান থেকে চলে যায়। রাতের বেলা লুঝাওয়ের বাবা তার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, তোমার আন্টি মারা গেছে, তার ফিউনারাল করতে হবে, কিন্তু এখন সু তো অসুস্থ, তাই তোমাকেই করতে হবে। লুঝাও বলে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। তার বাবা বলে, তুমি চিন্তা করো না, একদম সিম্পল ভাবে হবে, আমি অলরেডি রাজকুমারকে বলে রেখেছি। লুঝাও বলে, ঠিক আছে, আমি যাব। পরদিন ফিউনারালের অনুষ্ঠান হচ্ছিল। একজন সেবক পিঠা দিয়ে বলে, এগুলো খেতে হবে। তবে লুঝাও পিঠাটা ভেঙে মাটিতে ছড়িয়ে দেয়। তার বাবা এরপর পিঠা হাতে নিয়ে বলে, পিঠা না খেলে ফিউনারাল কমপ্লিট হবে না। তাই লুঝাও পিঠা খায়। তার বাবা মনে মনে বলতে থাকে, তুমি চিন্তা করো না, আমি সুকে যে কোনো মূল্যে রক্ষা করব। আমি খুঁজে বের করব লুঝাওয়ের সঙ্গে কে কে কাজ করছে। এদিকে লুঝো মনে মনে বলতে থাকে, আন্টি, জাহান্নামের রাস্তা এত সহজে নয়, চিন্তা করবেন না, আপনাকে সঙ্গ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আরো একজন যাবে। এরপরে রাস্তায় যখন তারা আসছিল তখন তাদের উপর তীর দিয়ে অ্যাটাক শুরু হয়। লুঝাওয়ের বাবা তার সেবককে বলে, মরার নাটক করো। তারা দুজন এমনি এমনি গিয়ে শুয়ে থাকে। লুঝাও ইয়াওকে নাটক করতে বলে। এরপর সে দরজার সামনে এসে ডাকাত দলদের বলতে থাকে, আমি রাজকুমার শিকুরের স্ত্রী, আমার গায়ে হাত দেওয়ার সাহস আছে আপনাদের? তারা বলে, কোথাকার রাজকুমার, আমি এখানকার রাজা, এসো, আমি তোমাকে আমার রানী বানিয়ে ফেলি। লুঝাও দৌড়াতে শুরু করলে তারাও তার পেছন দৌড়াতে থাকে। লুঝাওয়ের বাবা উঠে বলে, এবার ওর সাথে যে জড়িয়ে আছে সে অবশ্যই তাকে বাঁচাতে আসবে। সেবক বলে, সামনে একটা খাদ আছে, কিন্তু সেখান থেকে পড়লে কিছু হবে না, কারণ নিচে পানি। বাবা বলে, আমি ওর পিঠাতে ড্রাগ মিশিয়ে দিয়েছি, ও সেটা থেকে বাঁচতে পারবে না, আমি ওকে হাতে নাতে ধরবো। এদিকে লুঝাও সেই খাদের কিনারায় এসে পৌঁছায়। তখন শাওরেন সেখানে আসে, অনেকজনকে আঘাত করে। এরপর তারা তীর নিয়ে দাঁড়িয়ে যায়। শাওরেন বাকিদেরকে মারতে থাকে। তবে লুঝাও তাকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো? তাহলে ঝাঁপ দাও। তারা দুজনেই খাদের ভিতরে ঝাঁপ দেয়। অন্যদিকে লুঝাওর বাবা শিকুর কাছে আসে। সে বলে, রাস্তায় আমাদের একদল ডাকাত ধরেছে, তারা লুঝাওকে ধাওয়া করে খাদের কাছে নিয়ে গেছে। শিকু বলে, আমি খবর পেয়েছি, অলরেডি ওর মামা রওনা দিয়েছে, সে যদি এসে দেখে লুঝাওয়ের কিছু হয়েছে তাহলে আমার প্ল্যানের কি হবে? বাবা বলে, আপনি চিন্তা করবেন না, সেখান থেকে পড়লে ওর কিছু হবে না, আপনি লোকজন পাঠান, তাহলে তাকে পাওয়া যাবে। এদিকে লুঝাওয়ের শরীর খারাপ হচ্ছিল। শাওরেন তার গায়ে হাত দিয়ে বলে, শরীর অনেক গরম। তখন লুঝাও তার হাত ধরে ফেলে। শাওরেন কিছু আনতে যেতে চাইলে লুঝাও তাকে ধরে রাখে। সে তাকে টান দিয়ে তার পোশাক খুলে ফেলে। এরপর তাকে কিস করতে শুরু করে। শাওরেন তার পালস চেক করে বলে, তোমাকে ড্রাগ দেওয়া হয়েছে। লুঝাও বলে, এটা কিভাবে সারাবো? শাওরেন বলে, যদি আমাদের মধ্যে কিছু হয়। লুঝাও তখন তাকে আবার কিস করতে শুরু করে। আর এখানেই এই ড্রামার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তো ড্রামার প্রথম পার্ট তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। ড্রামাটি আমি কন্টিনিউ করব কিনা সেটাও জানিও। অবশ্যই ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরের ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।